জি 24 ঘন্টায় 5টার 5টি আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। গোটা সীমান্তবর্তী এলাকা জুড়ে যুদ্ধের আবহ, সর্বাত্মক প্রস্তুতি জলে, স্থলে, আকাশে। যে কোনো সময় যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা ক্রমশ বাড়ছে। বারবার ভারতের ওপর আঘাত এনেছে পাকিস্তান। ভারত ভদ্রতা দেখিয়েছে, কিন্তু এই ভদ্রতাকে দুর্বলতা ভেবে নিলে ভীষণ মুশকিল। যুদ্ধ ছাড়া কি আর কোনো পথ ছিল না? যুদ্ধ ছাড়া পাকিস্তান কি আদৌ শুধরবে? এই প্রশ্নই রাখবো আজকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, পাকিস্তান কি যুদ্ধ ছাড়া, অস্ত্র ছাড়া, মার ছাড়া আদৌ শুধরানোর? পাকিস্তানের সাথে এতদিন ধরে তো আমরা ভালোভাবেই কথা বলেছি, ওদের সঙ্গে সব রকম রিজিনাল কোঅপারেশন সবকিছু করেছি। তাতে কি লাভ হলো? আমাদের টেররিজম তো বন্ধ হয়নি, কাশ্মীর তো ফ্রি হয়নি, যেরকম ফ্রি আমরা এক্সপেক্ট করেছিলাম হবে। তারা তো সব জায়গা দিয়ে মদত দিয়ে যাচ্ছে টেররিজমকে। এবং এই যে রিসেন্ট যে ঘটনাটা ঘটলো পহেলগামে, এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনি নিহত লোকেদের উপরে অ্যাটাক করেছেন এবং তাদেরকে মেরে ফেলেছেন। সো এইগুলো হওয়ার পরে কি আমি কি এটা এক্সপেক্ট করবো যে ইন্ডিয়া হাত গুটিয়ে বসে থাকবে, যার একটা 4th লার্জেস্ট আর্মি আছে, টেকনোলজিক্যালি মাচ মোর অ্যাডভান্সড? আজকের দিনে এয়ারফোর্স ইজ এ ভেরি অ্যাডভান্সড এয়ারফোর্স। নেভি হ্যাজ গট অল দ্য ব্যাটলশিপস ইন রেডি পজিশন। ইউ হ্যাভ গট 2 এয়ারক্রাফট ক্যারিয়ার্স। আপনার সব অস্ত্র, সব রোজই শুনছি মিসাইল টেস্টিং হচ্ছে, নানা রকম জিনিস হচ্ছে। দিস হ্যাভ টু বি পুট টু ইউজ to make the other person understand that we are not going to take it, accept it lying down. একদমই। এই জায়গা থেকে নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। আমি আর্যবাবুর কাছে যাব। আর্যবাবু, যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের সীমান্ত পার থেকে খবর আসছে, বিশেষ করে করাচি, বিশেষ করে সিন্ধ প্রভিন্স, ভয় তো রীতিমতো কাঁপছে। সিন্ধ প্রভিন্সের ইনিশিয়ালি ভয়টা কোন জায়গা থেকে? কারণ আরব সাগরে ইতিমধ্যেই আইএনএস বিক্রান্ত এগিয়ে গেছে এবং ভারতীয় নৌসেনাও এগিয়ে যেতে শুরু করেছে। ভারতের প্রথম টার্গেট কি তবে সিন্ধ প্রভিন্স হতে পারে? আমি দেখুন, গত 48 ঘন্টা আগে আপনাদের এই চ্যানেলে বলেছিলাম যে 48 ঘন্টা পরে এই অ্যাকশনটা আপনারা দেখবেন শুরু হবে। ঠিক 48 ঘন্টা পরেই শুরু হলো। এখন বেসিক্যালি আমাদের আপনার আইএনএস সুরাট করাচির দিকে এগোচ্ছে। তো আমি বলেছিলাম যে করাচিতে আপনার এখানে ক্লিফটন এরিয়া এইগুলোকে টার্গেট করতে। ক্লিফটনে দাউদ ইব্রাহিম আছে, মিলিটারি হসপিটাল। একদম আমরা কেয়ার করবো না ওখানে কজন রোগী আছে, কি আছে। আমাদেরকে টার্গেট করতে হবে দাউদ ইব্রাহিম অ্যান্ড টোটাল ক্লিফটন এরিয়া। আর করাচিতে সব থেকে বেশি আপনার এই সন্ত্রাসবাদীরাও আছে অনেক, তো তাদের মাথারা আছে। এবং আমি এটাও বলেছিলাম যে আমাদের সম্ভাব্য জায়গা যেগুলো হতে পারে, এতেও নীতি নির্ধারণ কমিটি ঠিক করবে তারা কোথায় কোথায় হিট করবে। কিন্তু আমি বলেছিলাম যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে দেখুন অলরেডি জয়েশে মোহাম্মদের হেডকোয়ার্টার্স আমি বলেছিলাম, জয়েশে মোহাম্মদ সেইখান থেকে সব সন্ত্রাসবাদীদের মানে পাঠিয়ে দিতে শুরু করেছে, ফাঁকা করে দিতে শুরু করেছে। তাতে সাহায্য করছে পাক সেনা এবং তাদেরকে সেফ হাউসে নিয়ে যাচ্ছে। কিন্তু তারা এটা বুঝতে পারছে না যে স্যাটেলাইট থেকে আমরা সার্ভেলেন্স চালিয়ে যাচ্ছি, তারা কোথায় যাচ্ছে। তো তাদের প্রতিটি আপনার মুভমেন্ট আমাদের নখদর্পণে। এবং এটা যে কোনো জায়গা থেকে হতে পারে। আমি কিছুটা আন্দাজ করলেও আমি ক্যামেরার সামনে এটা বলতে পারবো না কোন দিক থেকে আমাদের আক্রমণটা হবে। তবে একটা ইঙ্গিত আপনাদের দিয়ে রেখেছিলাম, মাল্টিপল ফ্রন্টস থেকে হবে। তো সেই তার মধ্যে পড়ছে রাজস্থান, গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীর এবং আরো অনেক জায়গা আছে সেই জায়গা থেকে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ভারতকে আজকে দেখুন এই যেটা ইন্ডাস ওয়াটার ট্রিটিটা রদ করতে হলো কেন? এখন দেখুন 1960-এর পরে ভারত আর পাকিস্তানের মধ্যে বেশ যুদ্ধ হয়েছে, কয়েকটা বৃহৎ যুদ্ধ হয়েছে এবং যুদ্ধকালীন পরিস্থিতিও সৃষ্টি হয়েছে, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, বালাকট হয়েছে, কিন্তু ভারত কোনোদিন জলযুদ্ধে নামেনি। তো এটা সব থেকে বড় ইঙ্গিত যে ভারত এইখানে যুদ্ধ একদম নিশ্চিত, আসন্ন। ভারত সেটা ওটাতেই পাকিস্তান প্রথমে বুঝে গেছে এবং দ্বিতীয়ত ভারতকে এটা করতেই হতো, কেননা
আজকে 18ই এপ্রিল, আপনার 26শে এপ্রিল বেসিক্যালি, 26 না 18ই এপ্রিল, 18ই এপ্রিল যে লস্করের কমান্ডার আবু মুসা, সে আপনার পিওকেতে ও করে কি রাওয়ালকোটে খাইগালা বলে একটা জায়গায় খুব সাংঘাতিক একটা ভাষণ দিয়েছে। তাতে বলেছে যে যতদিন না এখানে আপনার কাশ্মীর মানে বেসিক্যালি পাকিস্তানের ডমিনেশনে আসবে, ততদিন পর্যন্ত ওখানে শিরোচ্ছেদ পর্যন্ত করা হবে মানুষের, অকাশ্মীরিদের, এবং তার সঙ্গে মারবে। এবং সাইফুল, আপনার আরেকজন আছে ওদের ডেপুটি চিফ, তার নাম সাইফুল প্রথম নামটা। তো সাইফুল করে কি, আপনার ওর নাম হচ্ছে সাইফুল্লাহ খালিদ কাসৌরি। তো সে ওরকমই পিওকের কঙ্গনপুর বলে একটা জায়গা থেকে সে ওরকম উত্তেজক ভাষণ দেয়। এবং সাইফুল্লাহর হিস্ট্রি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, ওর সিকিউরিটি আমাদের পিএম এর থেকে বেশি, এবং সে পাকিস্তানের ভিভিআইপি হিসেবে ট্রিটেড হয়। পাকিস্তানের একদম টপ লেভেলের অফিসারদের সঙ্গে তার দহরম মহরব, এবং সেটা এমনই পর্যায়ে তাদের সঙ্গে যখন কোনো সাক্ষাতে যায় বা কোনো অনুষ্ঠানে যায়, পাক সেনাবাহিনী তাকে ফুল ছুঁড়ে স্বাগত জানায়। তো তার বিলাসবহুল গাড়ি আছে, সে বিলাসবহুল সাংঘাতিক জীবনযাপন করে। এইবারে মুরিদকে যে লস্করের হেডকোয়ার্টার্স এবং হাফিজ সাইদ, সেখান থেকেও তারা প্রপারলি পালাতে শুরু করেছে, কিন্তু এগুলো কিছু হবে না। আর একটা আমাদের সম্ভাব্য টার্গেট হতে পারে এবং হওয়া উচিত, সেটা হচ্ছে গাজী বেস এসএসজি। এই টার্গেটটাকে আমাদের মানে শেষ করতেই হবে, এবং স্পেশাল সার্ভিস গ্রুপ কমান্ডোজ যারা এই হামলাটার পেছনে আছে, পাকিস্তান কিন্তু ডিজোন করছে লোকাল জঙ্গি বলে, কিন্তু আমি আবার বলে যাচ্ছি যে এটা কিন্তু এসএসজির কাজ। ওই গোপ্রো ক্যামেরা দিয়ে হেলমেট পরে এটা পেটি টেররিস্টরা করে না। পেটি টেররিস্টদের হাতে, মানে সাধারণ টেররিস্টদের হাতে এই পাকিস্তান আর্মি কোনো দিন M4 কার্বাইন তুলে দেবে না। M4 কার্বাইন ন্যাটো আর্মস, যেটা ইউএস আফগানিস্তানে ফেলে গেছিল, এবং সেই নিয়ে আমেরিকা প্রচন্ড চিন্তিত। ডক্টর সেবাস্টিয়ান গোর্কা, যিনি ডোনাল্ড ট্রাম্প গভর্নমেন্টে কাউন্টার টেররিজমের চিফ, তিনি বলেছিলেন, এবং ট্রাম্প রিসেন্টলি বলেছেন তালিবানকে যে এই সমস্ত আর্মস, অ্যামিনিশনস, এয়ারক্রাফট ফেরত দিতে হবে, নয়তো আমরা কোনো ফিনান্সিয়াল গ্রান্ট দেবো না। সেই জন্য এই M4 কার্বাইন দিয়ে এরা কিন্তু আমাদের সাউথ অফ পীরপাঞ্জাল জম্মু ডিভিশনে সৈন্যদের ওপরে প্রচন্ড অত্যাচার চালাচ্ছে। এবং যেখানে আপনি যদি বুলেটের ট্র্যাজেক্টরি গুলো দেখেন, তারা খাদের দিক থেকে আসছে না, জঙ্গলের দিক থেকে রাস্তার ওপর শুয়ে পড়ে ওই স্টিল বুলেট যেগুলো চায়নার দেওয়া, সেগুলোকে গাড়ির ভেতরে মারছে। প্রথমে পয়েন্টেড দুটো অ্যাটাক হয়, একটা পয়েন্টেড অ্যাটাক আর একটা এরিয়া টার্গেট, একটা পয়েন্টেড টার্গেট। প্রথমে গাড়ির ড্রাইভারকে মারছে, সেনা কনভয়। আমি এই জায়গাতে অর্জব আসবো আপনার কাছে। আমি একটু কর্নেল সরকারের কাছে যাব। কর্নেল সরকার, একটা প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে একাংশের মধ্যে রয়েছে, এটা যে ঠিক আছে, একটা যুদ্ধ আবহ তৈরি হয়েছে, দুই সীমান্ত পারেই তৎপরতা শুরু হয়েছে, যুদ্ধ কি আদৌ হবে? না হওয়ার তো কোনো চান্স আমি দেখছি না, কিন্তু এটাও আমাদেরকে মনে রাখতে হবে যে দ্য আদার সাইড ইজ অলসো প্রিপেয়ার্ড। তারাও কিন্তু রিটালিয়েট করবে, এবং আমাদের সেই রিটালিয়েশনের জন্য কিন্তু প্রিপেয়ার থাকতে হবে। এই জন্য যে ভদ্রলোক এখনই বলছিলেন যে কয়েকটা সিলেক্টেড টার্গেটসকে আমাদেরকে আগে করা উচিত, তারপরে যেভাবে জিনিসটা ডেভেলপ করবে সেইভাবে এগোনো উচিত। কিন্তু আমাদের যখন এত বড় একটা আর্মি আছে, এত জিনিস ইন পজিশন, সো মেনি থিংস আর ইন পজিশন, উই ক্যানট টেক ইট লাইন ডাউন। আমাদেরকে কিন্তু এমন একটা স্টেপ নিতে হবে যে দ্বিতীয়বার পাকিস্তান 10 বার চিন্তা করবে এরকম কোন স্টেপ নেওয়ার। আচ্ছা, আমি এই জায়গা থেকে আজও আমি এই দেখুন, আগে আমাদের ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হয়েছিল, তারপর সময় অনেকটা এগিয়ে গিয়েছে। এখন মডার্ন ওয়ারফেয়ারের জমানা। এখানে হাতে বা স্থলে যুদ্ধের বিষয়টা কমে গিয়ে এখন ড্রোন বা এই মডার্ন ওয়েপনারি সিস্টেম, এর মধ্যে দিয়ে যুদ্ধটা হয়। আমরা কি ভারত পাকিস্তান যুদ্ধে এই মডার্ন ওয়ারফেয়ার দেখতে পাবো, নাকি ক্লাসিক্যাল ওয়ারফেয়ার দেখার একটা সম্ভাবনাই রয়েছে? এটা কিন্তু একটা মিক্সড ওয়ারফেয়ার হবে যদি হয়। আচ্ছা, আমি আসবো কর্নেল সরকার, আপনার কাছে আসবো। আমি আর্যবুর কাছে যে প্রশ্নটা করলাম, হ্যাঁ, এটা দেখুন, প্রথম একটা কথা বলি, এটা সার্জিক্যাল স্ট্রাইক হবার সম্ভাবনা কোনো নেই।
সার্জিক্যাল স্ট্রাইকে কিন্তু কোনোদিন এই স্টেপগুলো নেওয়া হয় না বলে বলে যে স্টেপগুলো নেওয়া হয়েছে। এটা আমি আবার বলছি, যুদ্ধের আগে এই স্টেপগুলো নেওয়া হয় যে আপনার এম্বাসিতে স্টাফ রিডিউস করা, সামরিক সংক্রান্ত যারা আছে তাদেরকে দেশ ছাড়তে বলা এবং সমস্ত পাক নাগরিকদেরকে দেশ ছাড়তে বলা, এগুলো যুদ্ধের আগে হয়। আপনারা দেখেছেন যে উড়ি সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ইত্যাদি, সেখানে না বলে হয়েছে, সেটা একদম অন্য জিনিস। এটা কিন্তু ওয়ার প্রিপারেশন নেওয়া হয়েছে। এবং আবার আমি বলছি, যেটা 48 ঘন্টা আগে আপনাদের বলেছিলাম, দেশের সমস্ত কমান্ডকে, নর্দার্ন কমান্ড, ওয়েস্টার্ন কমান্ড, সবাইকে রেডি রাখা হয়েছে এবং সাদার্ন কমান্ডকে ব্যাকআপ ইউনিট হিসেবে ব্যবহার করা হবে। এবং আপনার সেন্ট্রাল কমান্ড থেকে আমাদের মেজর এয়ার অ্যাসেটস তাদেরকে নিয়ে আসা হয়েছে, গ্যাদার করা হয়েছে এবং তারা এই অপারেশন আক্রমণ এটার পুরো মহড়া চালাচ্ছে। রাজস্থানের থর ডিস্ট্রিক্ট, থর মরুভূমি যদি দেখেন, সেইখানে আপনার সৈন্যবাহিনী ট্যাঙ্ক নিয়ে এবং ম্যান পাওয়ার নিয়ে মহড়া চালাচ্ছে। ঠিক। তো এইটা পাকিস্তান করে আছে। আচ্ছা, মডার্ন এয়ার ওয়ারফেয়ারের কথা বলি। দেখুন, ড্রোন দিয়ে সিলেক্টেড এলিমিনেশন করা যায়, কিন্তু সেখানে একটা জিনিস, সেটা হচ্ছে ড্রোনটাকে আপনার এলিমিনেট করা যায়। তো সেই ক্ষেত্রে আপনার যদিও ড্রোনের অনেক এখন আপনার মেকানিজম আছে যেটা দিয়ে ড্রোন অ্যাভয়েড করতে পারে ওই আপনার ডিফেন্স সিস্টেমটা, এয়ার ডিফেন্স সিস্টেমটা। এবং তার সঙ্গে আমাদের ইনফ্যান্ট্রির দরকার এখানেই পড়ে। এই গলিতে খুঁজে খুঁজে দেখবেন ইসরায়েল প্যালেস্টাইনের যে যুদ্ধ, সেখানে কিন্তু ইনফ্যান্ট্রিকে ঢোকাতেই হয়েছিল ইসরায়েলকে, নয়তো ইসরায়েল ওই আপনার ড্রোন দিয়েই মারতে পারতো। ড্রোন দিয়ে ওরা করেছে, কিন্তু ইনফ্যান্ট্রিকে ঢোকাতেও হয়েছে, কেননা ওই গলি ঘুজি এবং ওই আপনার আন্ডারগ্রাউন্ড জায়গা যেখানে ওরা লুকিয়ে থাকবে, সেই সব জায়গায় গিয়ে মারতে হলে ইনফ্যান্ট্রিকে নিয়ে আমাদের এয়ার কভার নিয়ে আমি আপনার কাছে আসবো। আমি কর্নেল সরকার যে প্রশ্নটা করতে চাইবো, দেখুন, যদি অল আউট অ্যাটাকে আমরা যাই, সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নটা তো আসতেই পারে, তাহলে পাকিস্তান তো নিশ্চয়ই পাল্টা প্রত্যাঘাত করবে। এবারে পাকিস্তানের তরফ থেকে যে মিসাইলগুলো আসবে সেগুলো ইন্টারসেপ্ট করা মানে কতটা চ্যালেঞ্জিং, বা কিভাবে বিষয়টা হয়? কারণ আমাদের তো আর আয়রন ডোম নেই ইসরায়েলের মতো। কিন্তু আমাদের কাছে S-400 মিসাইল সিস্টেম আছে, যেগুলো জায়গায় জায়গায় লাগানো আছে এবং সেইগুলো অনেক আগে থেকে ইন্টারসেপ্ট করতে পারে। তাদের লং রেঞ্জ ইন্টারসেপ্টের মিসাইলস আছে যেগুলো দিয়ে এগুলো মানে আটকানো যায়। কিন্তু কিছু ক্ষয়ক্ষতি তো আপনাকেও নিতে হবে। বাট দ্যাট ইসরায়েল কি এগুলো চিন্তা করে এগোয়নি? ইসরায়েল এগুলো সবকিছু চিন্তা করে এগিয়েছে, কিন্তু ওদের একটা ন্যাশনাল এইম ছিল যে উই উইল নট অ্যালাউ সাচ থিংস টু হ্যাপেন অ্যাগেন। মেরুদণ্ডটাই ভেঙে দেবো। সেই জিনিসটা করা আমাদের ভীষণ দরকার, খুব স্ট্রং স্টেপ নেওয়া দরকার। এবং সেই ইয়েতে আমাদেরকে অল আউট ওয়ার, যিনি এখনই বলছিলেন যে এখন যে প্রিপারেশনস গুলো চলছে, সেটা কিন্তু একটা অল আউট ওয়ারের জন্য কিন্তু অনেক জিনিস এগুলো টিভিতে বলা যায় না। অনেক জিনিস যেগুলো আমাদেরকে রেস্ট্রিক্ট করে রাখতে হয়, কারণ অনেক কিছু প্ল্যানস আছে যেগুলো ফাঁস হয়ে যায়। তো সেই প্ল্যানস গুলো মাথায় রেখে ইন্ডিয়া নিশ্চয়ই এগোবে এবং সেইগুলো আমাদের দেশবাসীকে মানতে হবে দ্যাট ইউ আর প্রোটেক্টেড ফ্রম অল সাইডস। কর্নেল সরকার, একটা কথা স্পষ্ট করে আপনাকে জিজ্ঞেস করি, মানে অবভিয়াসলি হামলা করছি, হামলা হচ্ছে, এই বিষয়টা শুরুতে তো আমরা বলতে পারবো না। আমরা হয়তো খবর পাবো হামলা হওয়ার পর, তারপর ধারাবাহিকভাবে যা চলতে থাকবে। আমি আপনার কাছে একটা উত্তর চাইছি স্পষ্ট, সাধারণ দর্শকদের তরফ থেকে। যুদ্ধ কি শুরু হবে না হয়ে গিয়েছে? The war has started the day this Pahalgam thing has happened. As far as I am concerned, আপনি আনআর্মড লোকের উপরে মেরেছেন, আমার লড়াই কিন্তু আমার that day it has started. As far as I am concerned, the war has started from that day. আমাকে আমার নতুন করে কোনো কিছু ভাবতে হবে না। আমি তো লুজ করে গেলাম এতগুলো আমার মানে নিরীহ প্রাণ। So many people lives have been lost who had gone there for picnic. তাদের কথাটা চিন্তা করে তো আমাকে বুঝতে হবে the war has started already. আর কাশ্মীরের লড়াই কোনোদিনই খতম হয়, কোনোদিনই শেষ হয়। শুধু দুটো কান্ট্রির মধ্যে লড়াইটা হয়তো বন্ধ হয়েছিল এতদিন, কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক আমরা করেছি, তারপরের দিনই তারা রিটালিয়েট করেছে। ঠিক। আমি আর্যবাবুর কাছে যে প্রশ্নটা রাখবো, আর্যবাবু,
সিমলা চুক্তি মানে পাকিস্তান আর মানতে চাইছে না, সিমলা চুক্তি তারা স্থগিত করার কথা বলেছে, সিমলা চুক্তি নেই, ফলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা মানার কোনো বালাই নেই। তাহলে আমরা ধরে নিতেই পারি গোটা কাশ্মীরই আমাদের এবং আমরা সেই কাশ্মীর নিতেই পারি এখন। এটা স্যারও জানবেন যিনি আছেন, এবং আপনাদেরকে বলি তাহলে একটা কথা, একটু পিছিয়ে যাচ্ছি। যখন 48 সালে পাকিস্তান সেনাবাহিনী ইনভেড করে কাশ্মীর, তখন পাশতুনদেরকে পাঠিয়েছিল। ঘটনাচক্রে পাশতুনরাই এখন ওদের আগেনস্টে দাঁড়িয়ে গেছে, ট্রাইবালসরা ছিল এবং তার সঙ্গে পাক সেনাবাহিনী মিলিয়ে মিশিয়ে ছিল। এইবারে তখন আমাদের প্রধানমন্ত্রী তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি খুব বড় ভুল করেছিলেন। আমার এটা মত, পার্সোনাল মত, স্যারের মতটা কি সেটা জানতেও চাইবো আমি, যে ইউএনএ গিয়ে তার উচিত ছিল, আমি মনে করি যে পুরো পিওকেটাকে তখন দখল করে, কেননা যেটা অ্যাক্সেশন, যেটা আমাদের ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন হয়েছিল সেইটাতে পরিষ্কার ব্যাপারটা ছিল যে এখানে তার মধ্যে কোনো ডিভাইড করা ছিল না জায়গা। তো সেই জন্য সেইটা উনি খুব বড় ভুল করেছিলেন ইউএনএ গিয়ে। তো যাই হোক, তারপরে ইউএন যখন এটার ওপরে একটা রেজলিউশন জারি করে 48 সালে, ওটার নাম্বারটা হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, 47/1948, 47/1948। এটা আপনি ইউএন সিকিউরিটি কাউন্সিল ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন। ওইটা ক্লিক করবেন, খুলবেন, পেজ নাম্বার পিডিএফ কপি আছে, ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে তার পেজ নাম্বার 4-এ যাবেন। 4-এ গিয়ে দেখবেন একটা ক্লজ আছে, রেস্টোরেশন অফ পিস অ্যান্ড অর্ডার। তার আন্ডারে দেখবেন ইউএন সিকিউরিটি কাউন্সিল পরিষ্কার করে বলে দিয়েছে যে যারা রেডার্স পাকিস্তান থেকে এসছে, মানে তারা আর নন লোকালস এবং তারা ভায়োলেন্সের উদ্দেশ্যে এসছে এবং তাদেরকে ছেড়ে চলে যেতে হবে। তারা কিন্তু ছেড়ে চলে যায়নি। তারা ইউএনএসসির ওই রেজলিউশন এতদিন ধরে, সেটা 48 সালের রেজলিউশন আর আজকে 2025, তো এত বছর ধরে তারা সেইটাকে পুরো অমান্য করে পিওকেতে আছে। যার জন্যে এবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটার ইঙ্গিত দিয়েছেন পিওকের ওপরে খুব বড় হামলা হবে, যার জন্য ওরা এখন প্রতি মিনিটে জেট ওড়াচ্ছে। এই সময়ও পিওকের ওপরে ওদের F-16 ইত্যাদি উঠছে, কিন্তু F-16 ওরা ইউজ করতে পারে না। বিটুইন ওদের সঙ্গে যে এমওইউটা, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমেরিকার সঙ্গে হয়েছে পেন্টাগনের সঙ্গে, তাতে অ্যান্টি টেরর অ্যাক্টিভিটি ছাড়া ওরা F-16 ইউজ করতে পারে না। 2019 সালের 27 ফেব্রুয়ারি ওরা একদম বেআইনিভাবে F-16 ইউজ করেছিল এবং তার ফলটা ওরা ভোগেনি। এটা দুর্ভাগ্য, কেননা আমাদের দৃষ্টিটা পুরো চলে গেছিল অভিনন্দন বর্তমানের ওপরে, কিন্তু তাকে যদি না তার উপরে যেত তাহলে কিন্তু এটা হতো না। আচ্ছা, আমি এই জায়গা থেকে একটু কর্নেল সরকারের কাছে আসবো। যখন ইউএস এর কথা উঠলো, কর্নেল সরকার, কি মনে হয় এই যে যুদ্ধে ইউএসএ এবং ইসরায়েলের সাপোর্ট আমরা কিরকম পাবো? ইউএসএ এন্ড ইসরায়েল, মানে লেটেস্ট যেটা জানি, তারা কিন্তু আমাদেরকে ফুল সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে, যেটাতে আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ। কারণ আমাদের এয়ারফোর্স ইজ মাইটি স্ট্রং এয়ারফোর্স, যারা কিন্তু মুহূর্তের জবাব পাকিস্তানকে দিতে পারে। কিন্তু সেই সময় অন্য কোনো দেশ যাতে জেগে না ওঠে এদেরকে হেল্প করার জন্য, সেই কারণে হয়তো ইউএসএ আর ইসরায়েল একটা বড় সাপোর্ট আমাদেরকে দেওয়ার জন্য সবসময় রেডি থাকবে, এটাই আমার দাবি। একদমই। পাঞ্জাবের শাহল গ্রাম, সেখানেও আজকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। গোটা কাশ্মীর জুড়ে তল্লাশি চলছে, জঙ্গি নিকেশ হচ্ছে, এনকাউন্টার চলছে। সেই অস্ত্রের ছবি আপনাদের দেখাবো, যেখানে শাহল গ্রামে একেবারে মানে থরে থরে অস্ত্র। মানে এখানে জঙ্গিবাদের চাষ করতে কতটা পাকিস্তান আগ্রহী ভারতের সীমান্তবর্তী এলাকায়, এই অস্ত্র উদ্ধার তার প্রমাণ। আমি এই জায়গা থেকে আর্যবাবুর কাছে যাবো। আর্যবাবু, যদি যুদ্ধ হয়, ফুল স্কেল ওয়ারফেয়ার বিটুইন পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, সেখানে চীন কতটা নাক গলাতে পারে, বা নাক গলার মতো পজিশনে তারা আছে কিনা? নাক গলাতেই পারে। আমি কিন্তু এটা কয়েকদিন আগেই আরেকটা চ্যানেলে এটা আমি মানে অ্যালার্ট করেছি, বা আপনাদেরকেও বোধহয় বলেছি, অন্য চ্যানেলকে হয়তো। এইখানে আমাদের দুটো জিনিস কিন্তু খুব মাথায় রাখতে হবে। বাংলাদেশ বর্ডারটাকে আমাদের খুব চোখে রাখতে হবে, কেননা বাংলাদেশে হামাস থেকে আরম্ভ করে আইসিস, আল কায়দা, তারপরে জামাত, হিজবুত তাহরির ইত্যাদি সবাই আছে। সব থেকে প্রথমে ওদেরকে আইএসআই লিড করছে, এবং এই আসিম মুনির
একে যেমনি মাইকেল রুবিন যিনি ফরমান পেন্টাগন অফিসিয়াল কি বলেছেন যে দ্য অনলি ডিফারেন্স বিটুইন আসিম মুনির অ্যান্ড ওসামা বিন লাদেন ইজ দ্যাট ওসামা বিন লাদেন ইউজ টু লিভ ইন আ কেভ অ্যান্ড আসিম মুনির স্টেজ ইন আ প্যালেস। তো আর একটাও কথা বলেছেন, সেটা আমি বলতে চাই না, তো যাই হোক পাকিস্তানের সম্বন্ধে সেটা আপনারা সবাই জানেন। তো এই আসিম মুনির অত্যন্ত একজন আপনার লোভী লোক এবং খুব সাংঘাতিক লোক। এর আগে DGISI নাদিম আঞ্জুম বলে একজন ছিলেন, তো তাকে রিপ্লেস করে ইনি এই আসিম মালিককে নিয়ে এসছেন এবং এনার এক্সপার্টিজ আছে এই কাউন্টার টেররিজম ইত্যাদি, এই এদেরকে নিয়ে, তালিবানকে নিয়ে ইত্যাদি সমস্ত ব্যাপারটা নিয়ে, TTP-কে নিয়ে হ্যান্ডেল করার। তো সে এখন বেস গেড়েছে বাংলাদেশে, সেই জন্য পুরো বাংলাদেশ, নর্থ ইস্ট আর চায়নার উপরে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। চায়না হচ্ছে একটা সুবিধাবাদী দেশ, ওরা কিন্তু ঝটকা আক্রমণ চালাতে পারে। সেই জন্য হাসিমারা এয়ারবেস আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এবং সংলগ্ন যে এয়ারবেস গুলো আছে আমাদের ওখানে প্রচন্ড কড়া নজর রাখতে হবে। ঠিক ঠিক, আমি কর্নেল সরকারের কাছে আসবো, তবে তার একটা ইনফরমেশন দিয়ে দিই। এখনো পর্যন্ত 188 জন পাকিস্তানি নাগরিক দেশ ছেড়েছেন, 286 জন ভারতীয় নাগরিক তারা পাকিস্তান থেকে ফিরে এসেছেন এখনো পর্যন্ত, এই আপডেট পাওয়া যাচ্ছে। কর্নেল সরকার, এটাই কি আদর্শ সময় নয় পাক অধিকৃত কাশ্মীরকে ফিরিয়ে নেওয়ার? হ্যাঁ নিশ্চয়ই, এটাই, দিস ইজ দ্য রাইট টাইম টু গেট ব্যাক POK which we have given away in 1948। কোনো মানেই হয় না এত আমাদের জায়গা আপনি দিয়ে দিচ্ছেন। we have to get it back, this is our area। এবং সেটা কতটা চ্যালেঞ্জিং বলে আপনার মনে হয়? চ্যালেঞ্জিং তো হবেই, লড়াই করতে গেলে চ্যালেঞ্জ হবে না? বিনা লড়াইতে কি আপনি কোনো কিছু পাবেন না। এতদিন ধরে তো কথাবার্তা অনেক কিছু দিয়ে তো আমরা কথা বলে দেখলাম, nothing has happened, nothing has moved। তো আপনাকে গাইড করতেই হবে কিছু কিছু জায়গায়। হ্যাঁ আর্য বলুন। আমি একটা কথা বলতে চাই, খুব দুটো ইম্পর্টেন্ট কথা বলছি। এখানে দেখবেন মুর্শিদাবাদে, প্রথম কথা বলতে চাই, মুর্শিদাবাদে যে ছেলেদেরকে ঢোকানো হয়েছে 17-18 বছর, এটা পুরো কাশ্মীর মডিউলে ঢোকানো হয়েছে। এই 17-18 বছরের ছেলেদের উপর গুলি চালালে যাতে পাকিস্তান এবং বাংলাদেশ ইত্যাদি, বাংলাদেশ তখন পাকিস্তানি হয়ে গেছে, এবং ওয়াকারুজ্জামান জামাত শিবিরের লোক, এটা জেনে রাখুন, একদম কনফার্ম আপনাদেরকে অথেন্টিক নিউজ বলছি, উনি জামাতি ইসলামের লোক। সেই জন্য উনি কোনোভাবে ওই কোটা আন্দোলন নামে জঙ্গিবাদ আটকাননি, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা আটকাননি, বা 32 ধানমন্ডি চালানো আটকাননি। এবং এই ব্যাপারটা হচ্ছে কি, এবং তার সঙ্গে ওদের যদি ধরাও হয় তাহলে ওদের শাস্তি কম হবে। আর একটা জিনিস, এই যারা ঢুকেছিল পাহেলগামে বৈসারেনে, তাদের হাতে ছিল M4 কার্বাইন এবং AK-47, AK-56 ফুল বাস্ট মোডে। AK-47 এবং AK-56 600 রাউন্ড ফায়ার করতে পারে পার মিনিট, 600 রাউন্ড। তাহলে এইখান থেকে আমার আশঙ্কা যে মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে, খুব ভগবান না করুক, কিন্তু সেই একটা আশঙ্কা রয়ে গেল। একদমই। অনেক ধন্যবাদ কর্নেল সরকার, অনেক ধন্যবাদ আর্যবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।